2025 সালে তোমরা যদি এই মুভিটা দেখে না থাকো তাহলে তোমরা নিজেদেরকে মুভি লাভার বলা ছেড়ে দাও, কারণ আমরা সাউথ ইন্ডাস্ট্রির এমন একটি ট্রু স্টোরি মুভি সম্পর্কে জানতে চলেছি যেটা অস্থির লেভেলের কাহিনীতে নির্মুক্ত। ভালোবাসার পরিণাম যে এতটা ভয়ঙ্কর হতে পারে যা এই মুভিটা না দেখলে আমরা বুঝতেই পারতাম না। তাহলে চলো আর কোনো কথা না বাড়িয়ে মুভিটা অ্যাকচুয়ালি কীরকম সেই সম্পর্কে জেনে আসা যাক। সালটি 2023, যেখানে ভাইজ্যাকের একটি ডিস্ট্রিক্ট কোর্টে একটি বড় ধরনের কেসের আলোচনা হয়। কেস নাম্বার 16/2023 এর শুনানি চলছে। কেস ভার্সেস চন্দ্রশেখর উর্ফে চান্দু। সমস্ত সাক্ষ্য প্রমাণ ওর বিরুদ্ধে, তাই আদালত দুপক্ষের কথা শুনে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে 29 জুলাই সকাল 10টা সোমবার। চন্দ্রশেখরের অপরাধ স্পষ্ট এবং প্রমাণ সম্মত, তাই তার বিরুদ্ধে 14 থেকে 15 বছরের কারাদণ্ড হতে পারে। এই অবস্থায় চন্দুর ভাই কোর্টের বাইরে গিয়ে এই সম্পর্কে আলোচনা করছিল। পাশেই দাঁড়িয়েছিল একজন আইনজীবী এবং সে তাকে মোহন রাও নামে একজন আইনজীবীর কথা বলে, একমাত্র যিনি এই কেসটি জিততে পারেন। পুরনো দিনগুলিতে এইরকম কেসের সমাধান তিনি অনেক করেছেন। চন্দ্রশেখরের ভাই এই কথাটি শোনার পর তার কাছে মোহন রাওজির নাম্বার নিতে চায়, কিন্তু আইনজীবীটির কাছে মোহন রাওজির নাম্বার না থাকায় তার সহকর্মী সূর্য তেজার নাম্বার দিয়ে দেয়। সূর্য তেজা, যে একজন তরুণ এবং জুনিয়র আইনজীবী, তার একমাত্র স্বপ্ন নিজের হাতে একটি কেস লড়ে তাকে জিতা, কিন্তু মোহন রাওজি তাকে এই পর্যন্ত একটিও কেস দেয়নি, তাই তেজা এখনও তার সুযোগের অপেক্ষায় ছিল। তারপর চন্দ্রশেখরের ভাই তেজার কাছে কল করে এবং তেজাকে কেসের ব্যাপারে বললে তেজা বলে কালকে এসে দেখা করতে, কিন্তু চন্দ্রশেখরের ভাই তাকে এটা বলেনি যে কেসের আর মাত্র 4 দিন বাকি আছে, মানে সোমবারে তার ফিনালে। অন্যদিকে মোহন রাও অন্য একটি কেসে ব্যস্ত ছিল এবং তেজা তার পার্শ্ববর্তী জুনিয়রকে মোহন রাওজি কীভাবে কেসে লড়বে সেই কথা তাকে আগেভাগে বলে দেয় এবং তার পার্শ্ববর্তী জুনিয়র দেখতে পায় যে তেজা যেভাবে বলেছে ঠিক সেইভাবে মোহন রাওজি কেসটা লড়ে বসে, যার ফলে তেজা বুঝতে পারে যে সে যে মোহন রাওর সাথে এতদিন ছিল তার ফলে তারও কেস লড়ার প্রতি এক্সপিরিয়েন্স হয়েছে। একদিন তেজা মোহন রাওয়ের কাছে সাহস করে গিয়ে বলে সে একটি কেস লড়তে চায়, যেটা শুনে মোহন রাও তাকে একটি প্রশ্ন করলো, হয়তো মোহন রাও তাকে এবার একটি বড় কেস দেবে। পরের দিন তেজা মোহন রাওকে কেসের ব্যাপারে আবারও বলে, কিন্তু মোহন রাও তেজাকে আবারও প্রশ্নটি জিজ্ঞাসা করে, যেটা শুনে তেজা ওই প্রশ্ন মোতাবেক একটি উত্তর দিয়ে বসে, যেটা শুনে মোহন রাও সেখানে কিছু না বলে আবারও সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরেই চন্দুর ভাই তেজার সাথে দেখা করতে আসে। তেজা কেসের ব্যাপারে পরে বুঝতে পারে চন্দুর বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনের অপরাধে বস্কো অ্যাক্টের মামলা দেওয়া হয়েছে এবং তার হাতে মাত্র আর 2 দিন সময় আছে, এবং এই কেসের শুরু থেকেই চান্দু বেল পায়নি এবং চান্দু 78 দিন পর্যন্ত রিমান্ডে রয়েছে। যেটা দেখে তেজা একটু চমকিত হলেও সে বলে স্যারের সাথে কথা বলে দেখছে, এবং তেজা বসে কেসের ফাইলটা পড়তে শুরু করে এবং গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে 1 জানুয়ারি 2013, যেখানে দেখানো হয় চান্দু ছিল একজন 19 বছরই তরুণ এবং তার পরিবারে ছিল তার মা, বাবা এবং ছোট বোন। চন্দু বেশি দূর পড়াশোনা করেনি কারণ তার পড়াশোনার প্রতি আগ্রহ ছিল না এবং সে ছোটো মোটো কাজ করে তার টাকা উপার্জন করত। তার মা বাড়িতে একটি ছোট কাপড়ের দোকান ছিল এবং তার বাবা ছিল একজন সিকিউরিটি গার্ড। একদিন চান্দু স্নান করতে গেলে তার ঘরে শ্যাম্পু শেষ হয়ে যায় এবং সে একটি দোকানে শ্যাম্পু কেনার জন্য গেলে তার বন্ধু তাকে নিউ ইয়ার উইশ করে, যেটা শুনে চান্দু একটু উল্টো জবাব দেয় এবং সেখানে একটি মেয়ে যার নাম জাবিলি সে এই কথাটা লক্ষ্য করে এবং এখান থেকে শুরু হয় তাদের লাভ স্টোরি। জাবিলি ছিল চান্দুর প্রতিবেশী নিত্যার বন্ধু। সে প্রায়শই নিত্যার বাড়িতে আসতো। জাবিলি নিত্যার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থেকে চান্দুকে দেখতে পায় এবং সে মজার ছলে তাকে কল করে বসে এবং চান্দু বুঝতে পারে না যে কলটা কে করেছে এবং সে কলটাকে এতটা গুরুত্ব না দিয়ে সে কলটা রেখে দেয়। জাবিলি একটি বড় পরিবারের মেয়ে। তার পিতার মৃত্যুর পর তার পিসুমশাই অর্থাৎ মাঙ্গাপাতি পরিবারকে দেখাশোনা করেন এবং সে ছিল বেশ কঠোর। আসলে মাঙ্গাপাতির কথাই ছিল তার বাড়ির শেষ কথা। এমন সময় জাবিলির মোবাইলে একটি কল আসে, যেটা ছিল চান্দুর। তবে মাঙ্গাপাতির উপস্থিতিতে তার সাহস হচ্ছিল না চান্দুর সাথে কথা বলার, যার ফলে সে মিথ্যে বলে যে কাস্টমার কেয়ার থেকে কল এসেছে। পরের দিন জাবিলি চান্দুকে আবার কল করে এবং তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। এর কিছুক্ষণ পর জাবিলি তার বান্ধবীদের সাথে এবং চান্দু তার বন্ধুদের সাথে একটি মুভি দেখতে যায়।
যে মুভিটা মাত্র রিলিজ হয়েছে, যার হাইপ ছিল অনেক। সেখানে ভিড়াভিড়ির মধ্যে চান্দু তার প্রতিবেশী নিত্যার সাথে দেখা হয়। চান্দু সেখানে জানতো না যে জাবেলিও উপস্থিত রয়েছে, কারণ তারা তখনও পর্যন্ত শুধু মোবাইলেই কথা বলছিল। তবে জাবেলি মুভি দেখার সময় শুধুমাত্র চান্দুকেই লক্ষ্য করছে। তার আচার আচরণ এবং হাবভাব দেখে জাবেলির চান্দুকে বেশ পছন্দ হয়। জাবেলি বুঝতে পারে যে সে যেরকমটা ভেবেছে অ্যাকচুয়ালি চান্দু সেরকমটা নয়। তার স্বভাব চরিত্র ছিল বাকি ছেলেদের থেকে আলাদা। তারপর যাওয়ার সময় জাবেলি চান্দুকে আবারও কল করে। এরপর থেকে জাবেলি এবং চান্দুর মধ্যে প্রায়শই কথাবার্তা হতে থাকে। একদিন চান্দু তার প্রতিবেশী নিত্যার বাড়িতে যায় এবং ঘরে থাকা মেয়েদের মধ্যে জাবেলির নামটা শুনতে পায়, যেটা শুনে চান্দু বুঝতে পারে জাবেলি এখানে কোথাও রয়েছে। তারপর চান্দু জাবেলিকে কল করে এবং যেই কলটা সেখানে বেজে ওঠে, তারপর চান্দু বুঝতে পারে যে এটাই জাবেলি। কিন্তু তার পরের দিন থেকে চান্দু জাবেলিকে কল করলে তার নাম্বার সুইচ অফ জানায়। এইরকমভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন নিত্যার জন্মদিন সেলিব্রেশনে চান্দু যায় এবং সেখানে সে জাবেলিকে দেখতে পায় এবং সেখানে জাবেলি বলে জাবেলির কথাতেই নিত্যা তাকে জন্মদিনের আমন্ত্রণ জানিয়েছে। এইবার প্রথমবারের মতো চান্দু এবং জাবেলি সামনাসামনি একে অপরের সাথে কথা বলে। এইখানে জাবেলি জানায় তার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল, এর জন্যই চান্দুর সাথে জাবেলি এতদিন কথা বলতে পারেনি। এই কয়েকদিনে তাদের মধ্যে আরও প্রেম জেগে ওঠে এবং দুজন দুজনের গুরুত্ব বুঝতে পারে। শুরু হয় তাদের ভালোবাসার নতুন পথ, কিন্তু তারা জানে না যে সামনে তাদের জন্য কি ভয়ঙ্কর রূপ দাঁড়িয়ে রয়েছে। এরপর চান্দু প্রায়শই জাবেলিকে তার বাড়িতে নিয়ে আসতো, যাতে তার মা এবং তার বোনের সাথে দেখা করাতে পারে। একদিন মাঙ্গাপাতি দেখতে পায় যে জাবেলি কার সাথে যেন কথা বলছে এবং সে সন্দেহ করে, কিন্তু সেখানে কিছুই বলে না। এরপর গল্প আবারও মোহন রাওয়ের অফিসে চলে আসে, যেখানে তেজা মোহন রাওকে এই কেসটা দেখালে মোহন রাও বলে তাদেরকে যেন পরের দিন আসতে, যেটা শুনে তেজা তাদেরকে পরের দিনের টাইম দিয়ে দেয়। তার পরের দিন মোহন রাওয়ের অফিসে তারা আবারও আসে। এসে দেখতে পায় যে মোহন রাও অফিসে উপস্থিত নেই, যার ফলস্বরূপ তেজা মোহন রাওকে কল করে, কিন্তু অনেকক্ষণ কল করার পরও মোহন রাও কলটা তুলে না এবং তেজা তাদেরকে অপেক্ষা করতে বলে। তারপর তেজা নিজেই জানার চেষ্টা করে যে চান্দু কিভাবে পক্সো কেসে ফেসে গেল। তারপর কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদিন চান্দু তার বন্ধুর দোকানে বসেছিল, যে সময় জাবেলি তাকে কল করে এবং জাবেলি তাকে বলে যে সে তার বাড়িতে এসেছে, যার ফলে চান্দু এবং তার বন্ধু বাইকে করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মাঝ রাস্তায় চান্দুর বন্ধু তাকে মেডিকেল শপের সামনে দাঁড়াতে বলে এবং তার বন্ধু ওষুধের দোকান থেকে কিছু ওষুধ কেনাকাটা করে। তার কিছুক্ষণ পর চান্দু তার বাড়িতে ফিরে যায়। কিছুক্ষণ পরে চান্দুর বাবা বাড়িতে আসলে তাড়াতাড়ি করে চান্দু জাবেলিকে লুকিয়ে দেয়, কারণ চান্দুর বাবা এখনও সেই মেয়েটার সম্পর্কে জানে না। এমন সময় মাঙ্গাপাতি এবং তার পরিবার এবং কিছু পুলিশ অফিসার নিয়ে সেখানে হাজির হয়। তারা চান্দুর বাবাকে চাপ দেয় জাবেলিকে ঘর থেকে বের করতে, কিন্তু চান্দুর বাবা তো এসব জানতো না, তাই সে কিছুটা হতবাক হয়। পুলিশ অফিসাররা চিৎকার করতে থাকে। বাড়ির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ফলস্বরূপ জাবেলি নিজেই ঘর থেকে বেরিয়ে আসে। আসলে জাবেলির বয়স এখনও 18 পূর্ণ হয়নি, তাই আইনি দৃষ্টিতে সে এখনও নাবালিকা ছিল। তাই একজন নাবালিকাকে বাড়ির ঘরে বন্দি করার অপরাধে পুলিশ চান্দুকে গ্রেফতার করে। অন্যদিকে মাঙ্গাপাতি তার বাড়িতে ফিরে গিয়ে জাবেলিকে বেল্ট দিয়ে নির্মমভাবে মারতে থাকে। তার মনে হয় জাবেলির জন্য তাদের সম্মানহানি হয়েছে। তারপর পুলিশ অফিসার মাঙ্গাপাতিকে কল করে যে চান্দুর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়। মাঙ্গাপাতি বলে তার বিরুদ্ধে এফআইআর দর্জ করতে, যার কিছুক্ষণ পরে মাঙ্গাপাতি তার উকিল দামোদরকে নিয়ে পুলিশ অফিসে হাজির হয়। উকিল দামোদর পুলিশ অফিসারকে ঘুষ দিয়ে নিজের এবং পরিবারের হানিতে চান্দুর বিরুদ্ধে একাধিক অপরাধের কেস দাবি করে এবং সেটির মধ্যে সবথেকে বড় কেস ছিল পস্কো কেস। পুলিশ চান্দুকে ওই রাতে অনেক মারে এবং চান্দুকে কিছুদিনের জন্য রিমান্ডে নিয়ে যায়। অন্যদিকে দামোদর জাবেলির মার কাছে গিয়ে একটি সাইনের কথা বলে। জাবেলির মা প্রথমে রাজি হয়নি, কারণ তিনি চান না মেয়েকে কোর্ট কাচারির মধ্যে টানাটানি করতে, কিন্তু মাঙ্গাপাতির প্রবল চাপে জাবেলির মা বাধ্য হয়ে এফআইআর কপিতে সাইন করে বসে। তারপর চান্দুর ভাই এক নামী আইনজীবীর কাছে যায় এবং আইনজীবীকে সমস্ত ঘটনা বুঝিয়ে তারা বলে চান্দুকে যেভাবে হোক জামিন দিতে। আইনজীবী তাদেরকে বলে, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি এই কেসটা পুরোপুরি হ্যান্ডেল করব, তবে তার জন্য প্রয়োজন হবে 50,000 টাকা। চান্দুর ভাই এতে রাজি হয়ে যায় এবং মনে মনে একটু আশার আলো দেখে এবং তাকে এই কেসের দায়িত্ব দিয়ে দেয়।
অন্যদিকে মাঙ্গাপাতি এবং দামোদর চুপ করে বসে থাকে না, তারা ওই আইনজীবীকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে তাদের দলে টেনে নেয়। এরপর কেস কোর্টে ওঠে। কোর্টে দামোদর এমনভাবে পুরো ঘটনার বিবরণ করে যেন মনে হয় চান্দুই পুরো ঘটনার অপরাধী, যার বিপরীত আইনজীবী সেখানে কিছুই বলে না, শুধুমাত্র বেলের প্রস্তাব রাখে, যার ফলে এই দিনের কোর্টের কাজ শেষ হয়। পরবর্তী জামিনের দিন চান্দু আবারও কোর্টে পেশ হয় এবং সেই দিন দামোদর ওই ওষুধের দোকানের মালিককে কোর্টে পেশ করে এবং সেই দোকানদার কোর্টে এমনভাবে সাক্ষী দেয় যে যেন মনে হয় চান্দুই মূল অপরাধী। ওষুধের দোকানদার সেখানে বলে যে চান্দু ওষুধের দোকানে কিছু অস্বাভাবিক জিনিসপত্র কিনছিল এবং তার ব্যবহারে কিছুটা পরিবর্তন ছিল, ফলে সেই দিনও চান্দুর জামিন হয় না, যার ফলে চান্দুর পরিবার এবং বন্ধুবান্ধব নিম্নোক্তভাবে ভেঙে যায়। তার আইনজীবী সেই দিনও কিছু বলে না, শুধুমাত্র জামিনের জন্য আবেদন করে। তার পরবর্তী শুনানির দিন মাঙ্গাপাতি এবং দামোদর আরও 3 জন মিথ্যা সাক্ষী আবেদন করে, যারা এমনভাবে সাক্ষী দেয় যে যেখানে স্পষ্টভাবে বোঝা যায় যে শুধুমাত্র চান্দুই দায়ী। তারা সেখানে বলে যে সেই দিন তারা মন্দিরে গিয়েছিল দর্শনের জন্য, যেখানে তারা দেখতে পায় যে চান্দু জাবেলিকে জোর করে বাইকে তুলে নেয় এবং তাকে তার বাড়িতে নিয়ে যায়। এবং এতেই শেষ নয়, দামোদর একজন ডাক্তারকেও হাজির করে এবং ডাক্তার এতে জানান যে জাবেলির অবস্থা এখন খুবই খারাপ। এইসব পরিস্থিতিতে জাবেলি একটু মানসিক দিক থেকে ভেঙে রয়েছে। দামোদর এখানে বলে চান্দু জাবেলিকে অনেক দিন ধরে লক্ষ্য করে এবং সুযোগ পেয়ে তাকে তুলে নেয়, অর্থাৎ এইরকম ছেলেকে যদি রাস্তায় ছেড়ে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে অনেক মেয়েদের সাথে এরকম ঘটনা ঘটতে পারে। এই সমস্ত মিথ্যে প্রমাণ এবং ডাক্তারের রিপোর্টের উপর ভিত্তি করে আদালত ফাইনাল জাজমেন্টের ডেট নির্ধারণ করে, যেটা ছিল সোমবার। এরপর গল্প চলে আসে তেজার অফিসে এবং কেসের ফাইনাল জাজমেন্টের জন্য আর মাত্র 2 দিন বাকি। তাই তারা চাচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব মোহন রাওয়ের সাথে দেখা করতে, যাতে কেসের ব্যাপারে কথা বলা যায়। যখন তেজা মোহন রাওকে কল করে, মোহন রাও সেখানে বলে সে আজকে আসতে পারবে না, তাদেরকে বলো কালকে আসতে। তেজা সেখানে কিছুই বলে না এবং তাদেরকে কালকে আসার কথা বলে দেয়। পরের দিন তেজা যখন মোহন রাওয়ের অফিসে যায়, তখন তেজা কেসের ব্যাপারে বললে মোহন রাও তাকে বলে দেয় যে এই কেস তারা লড়বে না, কারণ কেসের আর মাত্র 2 দিন বাকি। যেটা শুনে তেজা কিছুটা থমকিত হয়। তেজা মোহন রাওকে বলে তাদের কেস জেতার পুরো সম্ভাবনা রয়েছে, তাহলে তারা কেন এই কেসটা লড়বে না? তখন মোহন রাও তেজাকে বলে বাস্তবে এই কেসটা জেতা অনেকটাই কঠিন। এই কথা শেষ করে কোনো বিশেষ ব্যাখ্যা না দিয়ে দ্রুত তিনি অফিস ছেড়ে চলে যান। এর কিছুক্ষণ পর তেজার এক বন্ধু মোহন রাওয়ের অফিসে আসে এবং সে তেজাকে বলে মোহন রাও তাকে একটি নতুন কেস দিয়েছে। এই কথা শুনে তেজার চোখ খুলে যায় এবং তেজা বুঝতে পারে যে মোহন রাও ইচ্ছে করে তেজাকে কোনো কেস দিতে চাচ্ছে না। এটা দেখে তেজা মনে মনে চিন্তা করে যে সে মোহন রাওকে কিছু না জানিয়েই নিজে থেকে একটি কেস লড়বে। তারপর চলে আসে সোমবার, অর্থাৎ কেসের ফিনালে দিন। তেজা কোর্টে গিয়ে একটি মেমো জমা দেয় এবং সে আবেদন করে যে তাকে যেন কিছু সময় দেওয়া হয় কেসটাকে পুনরায় স্টার্ট করার জন্য, যেটা শুনে কোর্টও তাকে পারমিশন দিয়ে দেয়। এটা দেখে মাঙ্গাপাতি এবং দামোদর ঘাবড়িয়ে যায় এবং তাদের মধ্যে ভয় সৃষ্টি হয়। তার পরের দিন তেজা চান্দুর এক বন্ধুকে উপস্থিত করে। সে চান্দুর বন্ধুকে জিজ্ঞাসা করে যে সেই দিন ওষুধের দোকানে ঠিক কী হয়েছিল, যেটা শুনে চান্দুর বন্ধু পুরো ঘটনাকে ব্যক্ত করে। দামোদর কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে চান্দুর উপরে পুরো দোষটা দিয়েছিল। এরপর তেজা আদালতের কাছে পারমিশন নেই এবং ওই 3 জন মিথ্যে সাক্ষীকে একে একে তলব করা হয় এবং একে একে প্রশ্ন করতে থাকে। প্রশ্ন বিপক্ষে কোর্টের জাজ এবং সবাই বুঝতে পারে যে তারা 3 জন মিথ্যে ছিল এবং এটা দামোদরের পুরো বানানো কাহিনী। চান্দুকে বাঁচানোর জন্য নিত্যার সাক্ষী ছিল বেশ প্রয়োজনীয়। নিত্যা হচ্ছে ওই মেয়েটি যে চান্দুর প্রতিবেশী ছিল। নিত্যার বাবা মা নিত্যাকে কোর্টে আনতে চায় না, তাই নিত্যার বাবা মা এবং নিত্যা মিলে একটি ভিডিওর মাধ্যমে সমস্ত ঘটনা খুলে বলে যে চান্দুর বাড়িতে জাবেলি ইচ্ছে করে গিয়েছিল এবং এখানে চান্দুর কোনো দোষ নেই। এবং এটা দেখে তো সবাই হতবাক যে আসলে হচ্ছেটা কি। এখন দেখা যাচ্ছে চান্দুর কোনো দোষই নেই। এই কথা শুনে দামোদর কিছুটা সময় নিয়ে বসে এবং কেস পুরো উল্টে যায়। তারপর দামোদর এবং মাঙ্গাপাতি গাড়িতে বসে চিন্তা করে তারা এই কেসটা কোনোভাবেই হারবে না, যেইভাবেই হোক তাদেরকে এই কেসটা জিততেই হবে। তার পরের দিন আদালতে আবারও কেস স্টাডি হয় এবং এখানে একটি বড় ধরনের ফুটেজ রিভিল হয়, যেখানে দেখা যায় চান্দু এবং জাবেলি
একটি বিয়ে বাড়ির রুমে দুজন একসাথে ঢুকেছে এবং তারা এখানে কী করেছিল এটা নিয়ে প্রশ্ন জাগে। দামোদর এখানে বলে চান্দু জাবিলিকে জোর করে রুমে নিয়ে গিয়েছে এবং তাদের মধ্যে কিছু অস্বাভাবিক কাজকর্ম হয়। তেজা এই ফুটেজ সম্পর্কে কিছুই জানতো না, তাই তেজা কোর্টের কাছ থেকে কিছু সময়টা চেয়ে নেয়। এই সুযোগে দামোদর কথাটাকে আরও নাটকীয়ভাবে উপস্থাপন করে তোলে, যেটার স্বরূপে দেখা যায় চান্দুর উপর পুনরায় দোষ চেপে ওঠে। এবার কোর্টের বাইরে এসে তেজা চিৎকার করতে থাকে। তেজা চান্দুর ভাইকে বলে, এই কথাটা কেন আপনারা আমাকে জানাননি? তেজা মনে করে তার এতদিনের পরিশ্রম ব্যর্থ হয়ে গেল। এই কথা ভেবে তেজা এই কেসটাকে এখানেই ছেড়ে দেয় এবং তার গ্রামের বাড়িতে চলে যায়। অন্যদিকে দামোদর এবং মাঙ্গাপাতি তো অনেক খুশি যে পুনরায় কেসটা তাদের হাতে চলে এসেছে। অন্যদিকে দেখানো হয় তেজা তার বাড়িতে বসে রয়েছে এবং সেখানে মোহনরাওজি উপস্থিত হন। অথচ মোহনরাওজি কেস সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু মোহনরাও তেজার মুখ দেখে সব বুঝে যায়। মোহনরাও জানায় সে কেন তাকে কেস লড়তে দিচ্ছিল না। মোহনরাও তাকে বলে তেজার সবথেকে ভালো দিক হচ্ছে তার দ্রুত চিন্তাভাবনা এবং সঠিক দিক, কিন্তু এই সব কাজ অনেক সময় তার দুর্বলতার কারণও হয়ে দাঁড়াতে পারে, কেননা দ্রুত সিদ্ধান্ত তাকে বিপদের মুখে ফেলতে পারে। মোহনরাও তেজাকে অনেক অনুপ্রেরণা দেয় এবং সে তাকে বলে সে ইচ্ছে করলেই কেসটা জিততে পারবে। এই দিকে তেজা কোর্ট ছেড়ে চলে আসার পর চান্দুর আত্মীয়রা নিজেদের মধ্যে সিদ্ধান্ত করে এবং তারা চিন্তাভাবনা করে মাঙ্গাপাতির বাড়িতে গিয়ে তারা মাঙ্গাপাতির পুরো পরিবারের কাছে ক্ষমা চাইবে এবং এটা চাইবে যেন মাঙ্গাপাতি কেসটা তুলে নেয়। কিন্তু তাদের সেই আশাটাও বিফলে যায়। মাঙ্গাপাতি তাদেরকে বলে যা কিছুই হোক না কেন সে এই কেসটা তুলবে না। ইতিমধ্যে পরের দিন তেজা কোর্টে আবারও চলে আসে এবং সে মাথা উঁচু করে আসে যেন না সে কিছু হাতে পেয়েছে। তেজা এবার এরম এক সাক্ষীকে কোর্টে প্রস্তাব করে যাকে কেউ নজরই দেয়নি, সেই পুলিশ অফিসার যে কিনা চান্দুকে গ্রেফতার করেছিল। তেজা ধীরে ধীরে পুলিশ অফিসারের কাছ থেকে এমন এমন তথ্য নিতে থাকে যার ফলে পুরো স্পষ্ট হয়ে যায় ঘটনার শুরু থেকেই ঝামেলা রয়েছে। এরপর তেজা জাবিলির মাকে কাঠগড়ায় ডাকে এবং সে জাবিলির মাকে একে একে প্রশ্ন করতে থাকে যে আসলে ওই দিন বন্ধ ঘরে কি হয়েছিল, যেটার ফলে পুরো স্পষ্ট হয়ে যায় যে ওই দিন বন্ধ ঘরে আসলে তাদের মধ্যে কিছুই ছিল না। তারপর তেজা বলে আসল সত্যটা তো দুজন মানুষই জানে, চান্দু এবং জাবিলি। এরপর তেজা ইন ক্যামেরা প্রচার করে এবং চান্দুকে কাঠগড়ায় ডেকে আনে। এরপর কোর্টের মধ্যে চান্দু তার বিস্তারিত ঘটনা খুলে বলে এবং সে জানায় যে ওই দিন ঘরের ভেতরে আসলে কিছুই হয়নি। তারপর তেজা ডাক্তার এবং ওই অ্যাসিস্ট্যান্টটিকে সামনে আনে। তারপর এতে প্রমাণিত হয় যে ডাক্তার ইচ্ছে করে মিথ্যে কথা বলেছে, আসলে জাবিলির কোনো মানসিক রোগী ছিল না। সমস্ত তথ্য প্রমাণ হাতে পেয়ে বিচারক আদেশ দেয় যে পরবর্তী শুনানিতে জাবিলিকে আদালতে হাজির করতেই হবে যেইভাবে হোক। তারপর মাঙ্গাপাতি বাড়িতে যায় এবং জাবিলিকে বলে তাকে পরের দিন কোর্টে যেতে হবে, কারণ পরিবারের সমস্ত সম্মান তার নিজের কাঁধে এসে পড়েছে। এর পরের দিন দামোদর কোর্টে এসে জানায় জাবিলি নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আদালত জুড়ে একটি বড় উত্তেজনা সৃষ্টি হয়। সবাই ধরে নিয়েছিল যে কেসটি হয়তো আবারও আটকে যাবে, কিন্তু তখনই জাবিলির মা জাবিলিকে নিয়ে কোর্টে উপস্থিত হয়, যেটা দেখে সবাই থমকে যায় এবং মাঙ্গাপাতি এবং দামোদর হা করে তাকিয়ে থাকে। আসলে মাঙ্গাপাতি আগের দিন ঘরে বলেছিল যে কোর্ট বন্ধ থাকবে, কিন্তু জাবিলির ঠাকুরদা এবং মা যাচাই করে জানতে পারে কোর্ট খোলা রয়েছে, অর্থাৎ মাঙ্গাপাতি মিথ্যে বলেছে। তাই তারা সিদ্ধান্ত করে যে তারা কোর্টে যাবে। এরপর তেজা আর দেরি করে না, মাঙ্গাপাতিকে কাঠগড়ায় ডেকে এবং তাকে একের পর এক জিজ্ঞাসা করে যে কিভাবে মাঙ্গাপাতি তার টাকার ব্যবহার করে সমস্ত জিনিসকে কিনে ফেলেছে, যেমন উকিল, ডাক্তার এবং মিথ্যে সাক্ষী, যেটার ফলে মোটামুটি স্পষ্ট হয় যে এখানে চান্দুর কোনো দোষই নেই। তারপর সময় চলে আসে জাবিলিকে কোটগড়ায় নিয়ে আসার এবং জাবিলি কোটগড়ায় এসে সমস্ত ঘটনা খুলে বলে এবং সে বলে যে ওই দিন তাদের মধ্যে ঘরে অ্যাকচুয়ালি কি হয়েছিল। জাবিলি বলে তারা দুজন ঘরের মধ্যে বিয়ের কিছু প্রথা, বিয়ে বাড়ির মধ্যে ছেলে মানসিকতা মনে এই প্রথা পালন করেছিল। তারা দুজনে দুজনকে মালা বদল এবং বিয়ের বিভিন্ন রীতিসমূহ পালন করেছিল। এতে স্পষ্ট হয় যে তারা একে অপরকে হরণ করেনি, অর্থাৎ পুরো কেসটাই ছিল মাঙ্গাপাতির সাজানো কেস। তারপর কোর্ট চান্দুকে জামিন দিয়ে দেয় এবং এতে শেষ হয় এই মুভির কাহিনীটা।
তো বন্ধুরা, অ্যাকচুয়ালি মুভির এক্সপ্লেনেশনটা শুনতে তোমাদের যেরকমটা লেগেছে তার থেকেও বেটার এক্সপিরিয়েন্স পাবে মুভিটা দেখার পর। এতটা সৌন্দর্য এবং মনোময় মুভি হয়তো আমি আগে দেখিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি সাসপেন্স থ্রিলো আসবো পরবর্তী ধামাকাদার একটি এক্সপিরিয়েন্স নিয়ে এবং অসাধারণ কাহিনী নিয়ে। ততক্ষণের জন্য বাবাই।